ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আমাদের আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অব দি নোবেল ব্যাচেলর গল্প অবলম্বনে রচিত অডিও স্টোরি রূপসীর অন্তর্ধান। স্যার আর্থার কনান ডয়েল নামটি পাঠক মহলে কেনা জানে। অসংখ্য সামাজিক, গোয়েন্দা, ভৌতিক ও রহস্য উপন্যাস লিখে ফেললেও পেশায় ছিলেন একজন স্কটিশ ফিজিশিয়ান। আর্থার লেখক হিসেবে প্রকৃত খ্যাতি পেয়েছিলেন তার পৃথিবী বিখ্যাত সৃষ্টি শার্লক হোমসের জন্য। দি অ্যাডভেঞ্চার অব দি নোবেল ব্যাচেলর গল্পটি প্রথম প্রকাশিত হয় 1892 সালের এপ্রিলে ইউনাইটেড কিংডমের দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে। আমাদের আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অশেষ রঞ্জন, প্রধান চরিত্রে শার্লক হোমস, ওয়াটসন, লর্ড সাইমন, মিস হ্যাটি ডোরান এবং অন্যান্যরা। চরিত্রায়নে ইমরান, শুভ্রাঞ্জন, শর্মিষ্ঠা, দেবব্রত, বিনয় এবং অশেষ রঞ্জন। শুরু হচ্ছে শার্লক হোমসের গল্প রূপসীর অন্তর্ধান। আমার বিয়ের কয়েক সপ্তাহ আগের ঘটনা এটা। ঝড় বাদলের দিন। শরীরটা কেমন ম্যাজম্যাজ করছিল সকাল থেকেই। আগুনের পাশে চেয়ারে পা তুলে বসে সেদিনের ডাকে আসা হোমসের চিঠিগুলি পড়ছিলাম। একটা সুন্দর খামে মনোহারী মনোগ্রাম দেখে আকৃষ্ট হলাম। খামটা খোলবার আগেই বৈকালিক ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে এলো হোমস। খামটা এগিয়ে দিয়ে বললাম, খুব খানদানি পত্রলেখক মনে হচ্ছে, দেখো তো ব্যাপারটা কি। চিঠিটা খুলে হোমস সহাস্য মুখে বলে উঠল, অনুমান করেছো ঠিক, কাজটাও জবরদস্ত। খুব উঁচু মহলের কেউ নাকি? অবভিয়াসলি, তা তো বটেই। ইংল্যান্ডে উঁচু মহলে যে কজন ভাগ্যবান আছেন অবশ্যই তাদের একজন। তাহলে তো তোমাকে অভিনন্দন জানাতে হয়। ওয়াটসন, তুমি তো জানো মক্কেলের আর্থিক বা সামাজিক অবস্থাটা নয়, তাদের সমস্যাটাকেই আমি বড় করে দেখি। লর্ড সেন্ট সাইমনের বিয়ের ব্যাপারটা খবরের কাগজে নিশ্চয়ই তোমার চোখে পড়েছিল। ওরে সর্বনাশ, সে তো দারুণ ব্যাপার। লর্ডের বিয়ে এবং তারপর বিয়ে ভাঙনের কাহিনী পল্লবিত হয়ে এখনো লোকের মুখে মুখে ঘুরছে। দারুণ ইন্টারেস্টিং। চিঠিটা লর্ড সেন্ট সাইমন নিজেই লিখেছেন, পড়ে শোনাচ্ছি, শোনো। প্রিয় মিস্টার শার্লক হোমস, আপনি ব্যস্ত মানুষ জানি, তবুও অনুরোধ জানাচ্ছি অন্য কাজ থাকলে বাতিল করে কাল বিকেলে বাড়ি থাকবেন। আমার বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে দেখা করতে চাই। 4টে নাগাদ আসবো। স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড নিজে রহস্য জবনিকা উন্মোচনের চেষ্টা করছেন। তিনিই পরামর্শ দিয়েছেন, আপনিও যদি এ সম্পর্কে চিন্তা করেন তাহলে সমস্যার সুরাহা হতে পারে। আপনার বিশ্বস্ত সেন্ট সাইমন। পড়া শেষ করে চিঠিটা উল্টে পাল্টে দেখে বলল, চিঠিতে এসভেনার ম্যানসন ডাকঘরের তারিখ পড়েছে। পালকের কলমে লেখা চিঠি। লর্ড মশাই চিঠি ভাঁজ করতে করতে ডান হাতের কড়ে আঙুলে এক ফোঁটা কালিও লাগিয়ে ফেলেছেন। ওহ, সময় তো হয়ে এলো দেখছি, 3টে বাজে এখন। 4টে দর্শন দেবেন লিখেছেন। দাঁড়াও দাঁড়াও। বলতে বলতে এগিয়ে ম্যান্টেল পিস থেকে লাল মলাটের একটা বই পেড়ে আনলো। পাতা উল্টে বলল, এই তো পাওয়া গেছে। ডিউক অফ ব্যালমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট ওয়ালসিংহাম দ্য ভেরে সেন্ট সাইমন। বয়সটা যথার্থই খারাপ, 41, বিয়েরই বয়স। কলোনি শাসন ব্যবস্থায় আন্ডার সেক্রেটারি ছিলেন। ওর পিতৃদেব ছিলেন পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি। ধমনীতে বইছে খানদানি প্লান্টাজেনেট রক্ত, বিয়ে সূত্রে তাতে মিশেছে টিউডর রক্ত। না, বিশেষ কিছু একটা পাওয়া গেল না এ থেকে।
ওয়াটসন, খবরের কাগজে কি দেখেছো, শোনাও তো একবার। কয়েক সপ্তাহ আগে মর্নিং পোস্টের কাগজে ব্যক্তিগত কলমে প্রথম নোটিশটা ছাপা হয়েছিল। বার করে পড়লাম। গুজব শোনা যাচ্ছে স্যান ফ্রান্সিসকো নিবাসী মিস্টার অ্যালাউসিয়াম ডোনারের মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে ডিউক অফ ব্যালমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট সাইমনের। কাঠখোট্টা খবর। গত সপ্তাহের শেষের দিকে যে খবরটা বেরিয়েছে সেটা শোনো। বিয়ের বাজারে এখন খোলা নীতির দাপট, অবাধে তাই দেশের জিনিস পাচার হয়ে যাচ্ছে বিদেশে। ব্রিটেনের খানদানি পরিবারের বউ হয়ে আসছে সাগর পারের সুন্দরীরা। এই ক্ষেত্রে সর্বশেষে ঘটনাটা ঘটাচ্ছেন লর্ড সেন্ট সাইমন। শিগগিরই চিরকুমার নাম ঘুচিয়ে তিনি পানি পীড়ন করছেন ক্যালিফোর্নিয়ার ধনপতির কন্যা সুন্দরী হার্টি ডনারের। আশা করা যাচ্ছে যৌতুকের অঙ্ক 6 সংখ্যা ছাড়িয়ে যাবে। ডিউক অফ ব্যালমোরালের ভাড়ারের দুর্বলতার সংবাদ দেশ শুদ্ধ লোক জানে। গত ক বছর ধরে নিজের ছবি বিক্রি করে সংসার টেনে চালাচ্ছেন ভদ্রলোক। বার্চমুরের এক টুকরো সম্পত্তি ছাড়া লর্ড সেন্ট সাইমনের কপালে কিছু জোটেনি। কাজেই এই বিয়ের ফলে সেন্ট সাইমনের যে বর্তে যাবেন তা বলাই বাহুল্য। এরপর মর্নিং পোস্ট জানিয়েছে বিয়েতে জনা 6 অন্তরঙ্গ বন্ধু কেবল নিমন্ত্রিত হবেন। বিয়ের পর ল্যাঙ্কাস্টার গেটের বাড়িতে বর কনেকে নিয়ে যাবেন মিস্টার ডোরান। 2 দিন পরে গত বুধবার আরেকটা খবর আছে এ সম্পর্কে। বিয়ে সম্পন্ন হয়েছে, বর কনে হানিমুনে যাবেন লর্ড ব্যাকওয়াটারের বাড়িতে। ভায়া, কনে অদৃশ্য হওয়ার আগে পর্যন্ত এই হলো যাবতীয় খবরাখবর। অদৃশ্য হলেন কবে? সে কি, বিয়ের ব্রেকফাস্ট খেতে খেতে। খুবই নাটকীয় ঘটনা, সচরাচর এমনটি ঘটতে দেখা যায় না। হ্যাঁ, ঠিকই বলেছ। কোনে বিয়ের আগে অদৃশ্য হয়ে যায় এমন ঘটনা আছে, হানিমুনের সময় অনেকে পিটটান দেয়, কিন্তু এরকমটা এর আগে একটু খোলসা করে শোনাও তো ভাইয়া। গতকাল সকালে কাগজে যে নিবন্ধটা বেরিয়েছে সেটার শিরোনাম বিয়ের আসরে কাণ্ড চমৎকার। এবার লেখাটা শোনো একটু। লর্ড সেন্ট সাইমনের বিয়ের ব্যাপারটা এখন অলিতে গলিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, মাছি ভনভন করছে। মোট 6 জন সাক্ষীর উপস্থিতিতে সেন্ট জর্জ চার্চে সম্পন্ন হয়েছে বিয়েটা। পরে গির্জা থেকে বেরিয়ে ল্যাঙ্কাস্টার গেটে মিস্টার ডোরানার বাড়ির সকলে যান। এই সময় হাঙ্গামাটা বাঁধায় মিস ফ্লোরা মিলার নামের এক নর্তকী। লর্ড সাইমনের ওপর নাকি তারও দাবি আছে। নর্তকীটি বাড়ির মধ্যে ঢুকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে। হাঙ্গামাটা শুরু হওয়ার আগেই লেডি সাইমন কিন্তু বাড়ির ভেতর ঢুকে পড়েছিলেন। পরে ব্রেকফাস্ট খেতে বসেন, তারপর হঠাৎ শরীর খারাপ লাগছে বলে উঠে পড়েন। কিছুক্ষণ পর মিস্টার ডোরান মেয়ের ঘরে গিয়ে দেখেন ঘর শূন্য। কনের পরিচারিকা বলছে কোট আর টুপি নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন লেডি সাইমন। মিস্টার ডোরান তখনই পুলিশে খবর দেন। লেডি সাইমনের এই আকস্মিক অন্তর্ধানের পেছনে ওই নর্তকী মিস ফ্লোরা মিলারের হাত আছে এই সন্দেহ পুলিশ তাকে গ্রেফতার করেছে। আরো তদন্ত চলছে। হোমস, এই হলো মোদ্দা ব্যাপার। বলো, এবার তুমি কি বুঝলে? খুবই কৌতূহলোদ্দীপক মামলা ভাইয়া। যে কোনো প্রকার প্রলোভনেও এ মামলা আমি আর হাতছাড়া করতে রাজি নই। ওই শোনো, দরজা ঘন্টা বাজছে। খানদানি মক্কেল মশাই এসে গেলেন মনে হচ্ছে। একটু পরেই ভারী পা ফেলে ঘরে ঢুকলেন লর্ড সাইমন। কেমন একটু কোলকুজো হয়ে হাঁটেন, ফলে যা বয়স তার তুলনায় বয়স্কই মনে হয়। টুপি খোলার পর দেখা গেল কেশ বিরল মাথায়, সাদা ছোপ, চলাফেরায় অভিজাত্য ছাপ, সাজগোজেও অভিজাত্যের ছাপ। শিষ্টাচার বিনিময়ের পর লর্ড বললেন, মিস্টার হোমস, আমি জানি অনেক মামলা নিয়েই আপনাকে মাথা ঘামাতে হয়েছে, কিন্তু আমি যে মহলের লোক সে মহল থেকে মনে হয় আপনার প্রথম মক্কেল আমি। তা যদি বলতে হয় তাহলে বলা চলে আমার দর বরং কমেছে। কেননা এর আগে যিনি এসেছিলেন তিনি একটা দেশের রাজা। বলেন কি?
কোথাকার রাজা? স্ক্যান্ডিনেভিয়ার। তারও কি বউ নিখোঁজ হয়েছিল? মাফ করবেন, গোপনীয়তা রক্ষা করা আমার পেশার ধর্ম। বরং আপনি খবরের কাগজের এই খবরটা সম্পর্কে বলুন তো, যা প্রকাশিত হয়েছে তা কি সত্য? লর্ড সাইমন কাগজের অন্তর্ধান বিষয়ে লেখাটার উপর চোখ বুলিয়ে বললেন, এরা যথাযথ সংবাদই ছাপিয়েছে। ওকে, বেশ, তাহলে কয়েকটা বিষয়ে আমাকে আগে জানতে দিন। বলুন। মিস হ্যাটি ডোরানকে প্রথম কবে দেখেন? 1 বছর আগে। দেখাটা কোথায় হয়? সান ফ্রান্সিসকোয়। যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন? হ্যাঁ। তখনই কি বিয়ের কথাটা পাকাপাকি হয়? না। তবে বন্ধুত্ব নিবিড় হয়েছিল? বলতে পারেন, পরস্পরকে ভালো লাগতো। মিস ডোরানের বাবা শুনেছি খুব বড় লোক, ইজন্ট ইট? প্রশান্ত মহাসাগরের পারে বড়লোক বলতে যে কজন আছেন, তিনি তাদেরকে পকেটে পুরে রাখতে পারতেন। আচ্ছা, কিন্তু এত টাকা উনি করলেন কি করে? 2 হাতে টাকা রোজগার করেছেন খনির কাজে। বছর কয়েক আগে পর্যন্ত একরকম নিশ্চয়ই ছিলেন। সোনার খোঁজ পাওয়ার পর রাতারাতি ফুলে ফেপে উঠলেন। ওকে, আপনার স্ত্রী সম্পর্কে এবার কিছু বলুন, অর্থাৎ তার স্বভাব চরিত্র কেমন? সোনার খোঁজ পাওয়ার আগে পর্যন্ত আমার শ্বশুরমশাইকে খনি নিয়েই মেতে থাকতে হয়েছে। পাহাড়ে জঙ্গলে ঘুরেছেন, তাঁবুতে রাতও কাটিয়েছেন। তার বড়লোক হওয়ার আগে পর্যন্ত জীবনের 20টা বছর বাবার সঙ্গেই থেকেছেন আমার স্ত্রী। ফলে একরকম প্রকৃতির কোলেই তিনি মানুষ হয়েছেন। শিক্ষা লাভও সেখানেই। রীতিমতো ডান পিটে মেয়ে, প্রচণ্ড স্বাধীনচেতা, প্রকৃতিও দুর্দান্ত, সব রকমের সংস্কার মুক্ত, তবে আবেগপ্রবণ। সবচেয়ে বড় ব্যাপার হলো তার অন্তরের আভিজাত্য ও মর্যাদা বোধ। তার এই সম্পদই আমাকে প্রবলভাবে আকর্ষণ করে। আমি জানি মর্যাদা রক্ষার প্রশ্নে তিনি নিজেকে বলি দিতেও কুণ্ঠাবোধ করবেন না। কোনো ফটো আছে? হ্যাঁ, আমি সঙ্গেই এনেছি। বলে একটা লকেট এগিয়ে দিলেন লর্ড। লকেটের মধ্যে হাতির দাঁতের ওপর পরমা সুন্দরী এক তরুণীর মুখশ্রী। শিল্পীর দক্ষ হাতের স্পর্শে যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে। কিছুক্ষণ নিরীক্ষণ করে লকেটটা ফিরিয়ে দিল হোমস। লন্ডনে দেখা সাক্ষাতের পর আপনাদের অন্তরঙ্গতা নতুন করে আরম্ভ হয়? ওর বাবা ওকে সেই কারণেই লন্ডনে নিয়ে এসেছিলেন। যথাসময়ে কথাবার্তা চূড়ান্ত হবার পর বিয়েও হয়ে যায়। যৌতুকের টাকা কড়ির ব্যাপারটা একটু বলুন। ওসব নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই। ওকে, খুব ভালো কথা। আচ্ছা, বিয়ের আগের দিন আপনার দেখা হয়েছিল মিস ডোরানের সঙ্গে? হয়েছিল। কিরকম মনে হয়েছিল দেখে? খুবই হাসি খুশি আর উচ্ছল ছিলেন। আগে এমনটি কখনো দেখিনি। বিয়ের দিন মানে বিয়ের আগে সকালের দিকে মেজাজ কেমন ছিল? কোনোই গোলমাল ছিল না, খুবই ভালো মেজাজেই ছিলেন। বিয়ে শেষ না হওয়া পর্যন্ত একই রকম ছিলেন। তারপরেই বোধহয় একটু ব্যতিক্রম লক্ষ্য করেছিলেন, তাই তো? হ্যাঁ, মনে হচ্ছে তাই। কেমন একটু অস্থিরতা লক্ষ্য করেছিলাম যেন। তবে তেমন নজরে পড়বার মতো কিছু নয় অবশ্য। নজরে পড়বার মতো না হলেও তাকে কিরকম দেখেছিলেন, কোন অবস্থায়, একটু খুলে বলুন। ব্যাপারটা মনে পড়েছে। বিয়ের সময় বেদির দিকে যাওয়ার সময় ফুলের তোড়াটা ওর হাত থেকে পড়ে যায়। একজন ভদ্রলোক তৎক্ষণাৎ সেটি তার হাতে তুলে দেন। তোড়াটা জখম হয়নি, কিন্তু কথাটা জিজ্ঞেস করতেই জবাব দিলেন কেমন একটু অসংলগ্নভাবে। বাড়ি ফেরার সময়ও গাড়ির মধ্যেও মনে হলো কেমন একটু উত্তেজনার অভাব রয়েছে মনে। আই সি। বাইরের লোকজন তাহলে গির্জার ভেতরেও ঢুকেছিল? তা ঢুকেছিল। গির্জা খোলা থাকলে যা হয়, কাউকে তো আর ঘাড় ধরে বার করে দেওয়া যায় না। ভদ্রলোক কি আপনার পরিচিত? কি যে বলেন মশাই! লেডি সাইমনের বন্ধু হয়তো। ভালো করে তাকিয়ে দেখার দরকারও মনে করিনি। নিতান্তই সাধারণ শ্রেণীর, বন্ধুত্বের প্রশ্নই আসে না ওই রকম চেহারার মানুষের সঙ্গে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে লেডি সাইমন গির্জায় গিয়েছিলেন মনের আনন্দ ও উচ্ছলতা নিয়ে, কিন্তু বেরিয়ে এসেছিলেন মন ভার করে। অনেকটা তাই। বাড়ি ফিরে কি করলেন? ঝিয়ের সঙ্গে কথা বলেছিলেন। তার নাম অ্যালিস, আমেরিকান মেয়ে।
বাপের বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। জি হলেও তার সঙ্গে সখিত্বের সম্পর্ক, স্ট্রেঞ্জ। হ্যাঁ, ব্যাপারটা আমাদের সমাজে বিদঘুটে বটে, কিন্তু আমেরিকায় কেউ কিছু মনে করে না। ঝিয়ের সঙ্গে কতক্ষণ কথা বলেছিলেন? কতক্ষণ আর মিনিট খানেক হবে। কিছু শুনতে পেয়েছিলেন? মনে হয় দেহাতি ভাষায় কিছু বলছিলেন লেডি সাইমন, তবে জাম্পিং ও ক্লম শব্দ দুটো কানে এসেছিল, মানে কিছু বুঝতে পারিনি। কথা শেষ করে উনি কি করলেন? প্রাতরাশের টেবিলে গেলেন। আপনার হাতে হাত রেখে? না, টেবিলে মিনিট 10 বসেছিলেন, তারপর বেরিয়ে গেলেন, আর আসেননি। ঝিয়ের বক্তব্য থেকে জানা যায় লেডি সাইমন ঘরে গিয়ে কোট আর টুপি নিয়ে বেরিয়েছেন। হ্যাঁ, এর কিছুক্ষণ পরেই হাইড পার্কে ফ্লোরা মিলারের সঙ্গে তাকে হাঁটতে দেখা গেছে। এই ফ্লোরা মিলারই আমাদের বাড়ি ঢোকার মুখে হাঙ্গামা জুড়েছিল। মিস ফ্লোরা মিলার শুনেছি নর্তকী, তার সঙ্গে আপনার সম্পর্ক সম্পর্কে কিছু বলুন। পলকের জন্য ভুরু কুঞ্চিত হল। পরে লর্ড সাইমন বললেন, সম্পর্ক তেমন কিছু বলবার মতো নয়। বছর কয়েক সামান্য যোগাযোগ ছিল, নেহাতি আদরের বান্ধবী। জানেন তো, মেয়েদের উচ্চাসার লাগাম নেই। আমার বিয়ের সংবাদ পেয়ে নানান কথা জানিয়ে বিতিকিচ্ছিরি সব চিঠি লিখতে শুরু করে। ব্যাপারটাকে খুব একটা আমল দিইনি প্রথমে, তবে সন্দেহ হয়েছিল বিয়ের সময় কোনো গন্ডগোল পাকাতে পারে। করলো তাই। শ্বশুরবাড়িতেও ঢুকবার চেষ্টা করেছিল, কিন্তু আগে থেকেই দরজায় 2 সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে রেখেছিলাম, তারাই ওকে বের করে দেয়। লেডি সাইমন এসব ব্যাপারে জানতে পেরেছিলেন? না। অথচ তার সঙ্গেই ফ্লোরা মিলারকে হাইড পার্কে দেখা গেল। ব্যাপারটা সন্দেহজনক। মিস্টার লেস্ট্রাডের ধারণা ফ্লোরাই ষড়যন্ত্র করে সরিয়েছে লেডি সাইমনকে। আপনার কি ধারণা? ফ্লোরাকে আমি জানি, একটা সামান্য মাছি মারতেও তার ভয়। এমন একটা ষড়যন্ত্র পাকানো তার পক্ষে সম্ভব নয়। ফ্লোরা নির্দোষ। হৃদয় ঘটিত ব্যাপারে মানুষকে অনেক অসম্ভব কাজ করতেও দেখা গেছে। মেয়েদের ঈর্ষা বড় ভয়ঙ্কর। আমার ধারণাটা অবশ্য একটু অন্যরকম। হঠাৎ করে সমাজের উঁচু মহলের একজন হয়ে গিয়ে মনে হয় মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেননি লেডি সাইমন। বেসামাল হয়ে পড়েছিলেন বলতে চাইছেন? ঠিক তাই। আমার ধারণা অনেক সাধ্য সাধনায় অনেকে যা পায়নি তা অতি সহজেই তিনি পেয়েছিলেন। ওকে, এবার আরেকটা বিষয় জানা দরকার। আপনাদের প্রাতরাশের টেবিলে বসে জানালা দিয়ে বাইরেটা দেখা যায় কি? হ্যাঁ, রাস্তার উল্টো দিক আর পার্কের খানিকটা দেখা যায়। অলরাইট, ঠিক আছে, আপনাকে আর কষ্ট দেব না। আমি পরে খবরাখবর আপনাকে জানাবো। লর্ড উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মিস্টার হোমস, এই রহস্যভেদ কি সম্ভব হবে? রহস্যভেদ? তা তো হয়ে গেছে। সে কি এর মধ্যেই? তাহলে বলুন, আমার স্ত্রী কোথায়? জানতে পারবেন খুব শিগগিরই। কি জানি, বুঝতে পারছি না কতদূর কি সম্ভব হবে। বলতে বলতে নিরাশ ভঙ্গিতে বিদায় নিয়ে চলে গেলেন লর্ড। হোমস হাসতে হাসতে বলল, বুঝলে ওয়াটসন, লর্ড মশাইয়ের ঠিক প্রত্যয় হলো না আমার কথায়, কিন্তু ভদ্রলোকের ঘরে ঢোকার আগেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছিল আমার কাছে। এমনভাবে বলছে জানো? ভায়া, সমস্যার সুরাহা আমি বড্ড ঝটপট করে ফেলি, এই আমার দোষ। তবে এ ধরনের কেস আমার কাছে নতুন নয়। আরে আরে, এ কি লেস্ট্রেড, তুমি? এই বসো বসো, এই নাও চুরুট ধরাও। সরকারি গোয়েন্দা লেস্ট্রেড ঘরে ঢুকলো আচমকা। হাতে একটা কালো ক্যানভাস ব্যাগ, পরনে পশমি জ্যাকেট এবং গলাবন্ধ। চেহারাটা হয়েছে নাবিকদের মতো দেখতে। কি ব্যাপার লেস্ট্রেড, অমন বিষণ্ণ লাগছে কেন? হয়রানির এক শেষ হচ্ছে মশাই। সেন্ট সাইমনের বউকে খুঁজতে গিয়ে দেখুন গায়ের কাপড় পর্যন্ত ভিজিয়েছে। সে কি, কি করে? সার্পেন্টাইনে জাল ফেলেছিল, যদি লেডি সাইমনের ডেড বডি পাওয়া যায়। বলো কি হে? ট্রাফালগার স্কোয়ারে জাল ফেললে মনে হয় কাজটা আরো সহজ হতো। আপনি রসিকতা করছেন?
ওসব জল আর জালের সঙ্গে এই রহস্যের কোনো সম্পর্ক নেই হে। বৃথাই নাকের জলে চোখের জল মেশাচ্ছ। মনে হচ্ছে যেন অনেক কিছু জেনে বসে আছেন, কিন্তু পরিশ্রমটা আমি বৃথাই করেছি মনে করবেন না। এই দেখুন। বলে এক হাতে ক্যাম্বেসের ব্যাগ থেকে বার করে আনলো জলে চুপসানো মেয়েদের পোশাক, জুতো, মালা, ওড়না। তারপর একটা আংটি বার করে দেখালো ল্যাস্ট্রেড। বলুন, তাহলে এগুলো সব মিথ্যে? হোমস তাচ্ছিল্যের ভঙ্গিতে দেখছিল আর ক্রমাগত ধোঁয়া উড়ে যাচ্ছিল। এবারে জিজ্ঞেস করল, এসব কি জাল ফেলে তোলা সম্পত্তি? জলে ভাসছিল, দারোয়ানের চোখে পড়ায় তুলে এনেছি। বিয়ের পোশাক। এই জন্যেই ডেড বডির সন্ধানে জাল ফেলতে হয়েছিল। আপনি যাই বলুন, এ সমস্ত কিছুর পেছনে যে ফ্লোরা মিলারের কুচক্র কাজ করছে আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার দেখাটা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। আপনি ওই আনন্দেই থাকুন। এই পোশাকেই আমার কথার প্রমাণ রয়েছে। কিরকম? বিয়ের পোশাকের পকেটে কার্ডের বাক্সে একটা চিরকুট পাওয়া গেছে। এ দেখুন, পরিষ্কার লেখা রয়েছে, দেখা করো এক্ষুনি, FMH। ফ্লোরা মিলার চিঠিখানা নিশ্চয়ই গির্জায় ঢোকার মুখেই পাচার করেছিল। তারপর তাচ্ছিল্যের সঙ্গে চিঠিখানা হাতে নিল হোমস, কিন্তু চোখ বুলিয়েই মুখের ভাব পাল্টে গেল ওর। কি হলো মশাই, খুব যে উদাসীনতা দেখাচ্ছিলেন এতক্ষণ? ও কি উল্টো দিকে দেখছেন কেন? উল্টো কোথায়, এটাই তো সোজা দিক। আপনি দেখছি বড্ড আবল তাবল করে ফেলছেন আজ। লেখাটা তো এ পিঠে। জানি, আমি দেখছি এ পিঠে লেখা খরচের বিলটা। তোমাকে অভিনন্দন জানাচ্ছি লেস্ট্রেড, সত্যি একটা কাজের জিনিস উদ্ধার করতে পেরেছো। চকিত বিস্মিত জিজ্ঞাসু দৃষ্টি আমার চোখের উপর বুলিয়ে নিয়ে ল্যাস্ট্রেড বলল, ও তো আগেই নজরে পড়েছে আমার। 4 অক্টোবরের একটা খরচের হিসাব। ঘর ভাড়ার জন্য 8 শিলিং, প্রাতরাশের জন্য 2.5 শিলিং, ককটেল বাবদ 1 শিলিং, লাঞ্চের খরচ 2.5 শিলিং, আর শেরি মদের জন্য 8 পেন্স। এ সবই তো লেখা। ওর মধ্যেই তো রয়েছে সবকিছু। তাছাড়া নামের আদ্যক্ষরগুলোও কাজে লাগবে। দূর মশাই, তখন থেকে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাচ্ছে। হাত পা গুটিয়ে বসে কাজ না থাকলে মানুষ ওই করে। বাজে বকবক করার সময় নেই আমার। চললাম। বলতে বলতে ভেজা কাপড় জামা বক্সে পুরে ঘর থেকে বেরিয়ে গেল ল্যাস্ট্রেড। হাসতে হাসতে হোমস চেঁচিয়ে বলল, ওহে শুনে যাও, লেডি সাইমন নামে যাকে খুঁজছো ও নামে কেউ নেই। পরক্ষণেই ওভারকোটটা গায়ে চাপি নিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। রাত 9টায় ফিরল হোমস। বেশ কিছুক্ষণ আগে দোকান থেকে লোকজন এসে খাবার টেবিলে নৈশভোজ সাজিয়ে দিয়ে গেছে। টাকা পয়সা নাকি হোমস মিটিয়ে দিয়ে গেছে। বন্ধুবর ঘরে ঢুকে বেশ খোশমেজাজ, খুশিতে চকচক করছে চোখ। বলল, বাহ, খাবার দিয়ে গেছে দেখছি। হ্যাঁ, 5 জনের খাবার দিয়ে গেছে। অতিথি আছে নাকি কেউ? হ্যাঁ, লর্ড সেন্ট সাইমন আসতে পারেন। কথা শেষ হতে না হতেই ঝড়ের বেগে ঘরে ঢুকলেন লর্ড। এই যে মিস্টার হোমস, আপনার চিঠি পেয়ে ছুটে এলাম, কিন্তু যা লিখেছেন এসব কি সত্যি? তাই তো মনে হয়। সর্বনাশ! ধপ করে চেয়ারে বসে পড়লেন। এই যে চূড়ান্ত অপমানের ব্যাপার, ডিউকের কাছে মুখ দেখাবো কি করে আমি? হ্যাঁ, কি আর করা যাবে। দুর্ঘটনা যে এভাবেই ঘটে। ঝোঁকের মাথায় নিরুপায় হয়ে কাজটা করে ফেলেছেন ভদ্রমহিলা। মিস্টার হোমস, আপনি বুঝতে পারছেন না, আমার যে মাথা হেঁট করে ছাড়লেন ওই মহিলা। ভদ্রমহিলার এছাড়া আর কোনো উপায় ছিল না। ওই তো ওরাও এসে গেছেন মনে হচ্ছে। আমি একজন আইনবিদের সঙ্গে পরামর্শ করে এসেছি। এ ব্যাপারে যা করবার উনি করে দেবেন। আসুন আসুন। ঘরে ঢুকলেন একজন ভদ্রমহিলা, পেছনে এক ভদ্রলোক। ওদের দেখেই চেয়ার থেকে ছিটকে উঠে দাঁড়িয়ে পড়লেন লর্ড সাইমন। হোমস বলল, আলাপ করিয়ে দিই, মিস্টার অ্যান্ড মিসেস ফ্রান্সিস হে মুলটন। মিসেস অবশ্য আপনার অপরিচিত নন। মিসেস মুলটন ধীরে ধীরে এগিয়ে গেলেন লর্ডের সামনে। তারপর তার বিরস মুখের দিকে তাকিয়ে মিনতির সুরে বললেন, রবার্ট, আমায় ক্ষমা কর।
তোমাকে বলে যাওয়া উচিত ছিল আমার, কিন্তু ফ্রাঙ্ককে দেখার পর আমি আর আমার মধ্যে ছিলাম না। লর্ড কথা না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। মিস্টার মোল্টন আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন লর্ডের দিকে। ভদ্রলোক বেশ চটপটে, ধারালো মুখচ্ছবি, রোদে পুড়ে তামাটে হয়ে গেছে গায়ের রং। মিসেস মোল্টন বললেন, রবার্ট, আমার কথা শুনলেই তুমি আমার অসহায় অবস্থাটা বুঝতে পারবে। শোনো তাহলে বলছি। 1884 সালে ম্যাক্স স্কোয়ারে ক্যাম্প ফেলেছিলেন বাবা, জায়গাটা রকি পাহাড়ের ধারে। ওখানে বাবা খনির কাজে মেতেছিলেন। ওই ক্যাম্পেই ফ্র্যাঙ্কের সঙ্গে আমার আলাপ। কিছু দিনের মধ্যেই ঠিক করলাম আমরা বিয়ে করব। ইতিমধ্যে বাবা সোনা পেয়ে গেলেন। দিন দিন অবস্থা ভালো হতে লাগলো, আর কিছু না পেয়ে ফ্র্যাঙ্ক দিনকে দিন নিঃস্ব হতে লাগলো। অবস্থা দেখে বাবা আর বিয়েতে মত দিতে পারলেন না। আমাকে নিয়ে ফ্রিস্কোয় চলে এলেন, কিন্তু গোপনে আমাদের দেখা সাক্ষাৎ বন্ধ হলো না। বিয়েটাও সেরে নিলাম একদিন, কিন্তু ঠিক হলো ফ্র্যাঙ্কের অবস্থা না ফেরা পর্যন্ত বিয়ের কথাটা বাবাকে জানানো যাবে না। আমি রয়ে গেলাম বাবার কাছে। ও বেরিয়ে পড়লো ভাগ্যোন্বেষণ। বেশ কিছুদিন দেখা সাক্ষাৎ নেই। ইতিমধ্যে নানা জায়গা থেকে ফ্র্যাঙ্কের কয়েকটা খবর পেলাম। শেষ খবরটাই মারাত্মক। রেড ইন্ডিয়ানদের হাতে কয়েকজন অভিযাত্রীর সঙ্গে ফ্র্যাঙ্কও প্রাণ হারিয়েছে। কোনো রকম খবরাখবর করার উপায় ছিল না আমার। একটা বছর ছটপট করে কাটালাম। বুঝতে পারলাম সত্যি আরও ফিরে আসবে না। চিন্তায় চিন্তায় শরীর ভেঙে পড়ল। বাবা কিছু বুঝতে না পেরে যত বড় বড় ডাক্তার দেখাতে লাগলো। এই সময় লর্ড সাইমনের সঙ্গে দেখা হলো। বাবা লন্ডন ফিরে এলেন। বিয়ে ঠিক হলো, কিন্তু বিয়ের দিন বেদিতে উঠে যাওয়ার সময় সহসা দেখতে পেলাম ফ্র্যাঙ্ক দাঁড়িয়ে আছে সিঁড়ির গোড়ায়। মাথা চক্কর দিয়ে উঠল সঙ্গে সঙ্গে। ফ্র্যাঙ্কের চেহারা ভুল হওয়ার নয়। পাদ্রির বিয়ের মন্ত্র কিছু কানে ঢুকলো না। শরীর টলতে শুরু করেছিল। এমন সময় ফ্র্যাঙ্ক ইশারায় শান্ত থাকার কথা জানালো। দেখলাম একটা কাগজে চিঠি লিখছে। বেদি থেকে নাবার সময় ইচ্ছা করে ফুলের তোড়াটা ফেলে দিলাম। ও সেটা তুলে দিল, সে সঙ্গে চিঠিটাও। ফ্র্যাঙ্ক আমার স্বামী, তার নির্দেশ পেলাম চিঠিতে। এরপরে আমাকে কি করতে হবে। বাড়ি ফিরে অ্যালিসকে সব জানালাম। তারপর কোট আর টুপি নিয়ে পালিয়ে গেলাম। ওই অবস্থায় বাড়ি ভর্তি লোকের মধ্যে লর্ডকে কিছু বলার সঙ্গত মনে হয়নি। ভেবেছিলাম পরে সব খুলে বলবো। মিস্টার মোল্টন বললেন, বিয়ের খবরটা কাগজেই চোখে পড়েছিল। চার্চের ঠিকানাটা ওখানেই ছিল। আমি আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে ছুটে চলে আসি। ফ্র্যাঙ্ক চেয়েছিল ফিরে গিয়ে সবাইকে সব কথা জানিয়ে আসে, কিন্তু ভয়, লজ্জায় তা আমি পারিনি। ঠিক করলাম দূরে কোথাও চলে যাব। বাবাকে কেবল একটা লাইন লিখে জানালাম আমি বেঁচে আছি, যেন চিন্তা না করে। তারপর ফ্র্যাঙ্ক আমার জামা কাপড় আংটি নিয়ে গিয়ে যেন কোথায় ফেলে এলো। কালকেই প্যারিস রওনা হওয়ার ঠিক করেছিলাম আমরা, কিন্তু এর মধ্যে কি করে এই ভদ্রলোক ঠিকানা সংগ্রহ করে বাড়িতে এসে উপস্থিত হলেন। ভদ্রমহিলা বিনীত ভঙ্গিতে হোমসকে দেখিয়ে বললেন, তিনিই বোঝালেন না বলে চলে আসাটা অন্যায় হয়েছে। তারপর কিছু না জানিয়ে একেবারে চলে যাওয়াটা খুবই খারাপ কাজ হবে। উনি বললেন আমি যেন সব খুলে বলতে পারি। লর্ড সাইমনের সঙ্গে সেভাবে নিরালা সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেবেন। তাই ফ্র্যাঙ্ককে নিয়ে এভাবে ছুটে এসেছে। রবার্ট, আমার অবস্থাটা বিবেচনা করে ক্ষমা করো। আমাকে নিজ মনে করো না। লর্ড সাইমনের কিন্তু মুখ ভারের পরিবর্তন ঘটল না। মিসেস মোল্টনকে তিনি ক্ষমা করতে পারলেন না। বললেন, ওসব কথা থাক। মিস্টার হোমস, আমি চলি। লর্ড সাইমন, খেয়ে যাবেন না? ধন্যবাদ মিস্টার হোমস। বলতে বলতে গম্ভীরভাবে অভিবাদন জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন লর্ড সেন্ট সাইমন।
অতঃপর আমরা চারজনেই বসলাম খাবার টেবিলে। অতিথিরা চলে যাওয়ার পরে হোমসের মুখে তার তদন্তের বিবরণ শুনতে বসলাম। বন্ধুবর, যে মামলা গোড়ায় যত বেশি দুর্বোধ্য মনে হয়, শেষে সেটাই তত সহজ হয়ে দাঁড়ায়। এই মামলার সূত্র বলতে তেমন কিছুই ছিল না, কিন্তু লর্ড মশাইকে জেরা করে দুটো ব্যাপার বের করতে পেরেছিলাম। প্রথমটা হলো বিয়েতে ভদ্রমহিলার অনিচ্ছা ছিল না, আর দ্বিতীয়ত বিয়ের পরে পরেই তার মধ্যে ভাবান্তর দেখা দিয়েছে। চিন্তা করে দেখলাম মাঝখানে তাহলে এমন কিছু ঘটেছে যার ফলে তার মনে ভিন্ন ভাব দেখা দিয়েছে। কিন্তু কি ঘটতে পারে? নিশ্চয়ই তাহলে এমন কাউকে নজরে পড়েছে যার ফলে বিয়ের প্রতি মন বিরূপ হয়ে উঠেছে। আর তা যদি হয় তাহলে সে লোক তার স্বামী, না হয় তার পূর্ব প্রণয়ী। ভদ্রমহিলা লন্ডনের নতুন, দীর্ঘকাল আমেরিকাতেই কেটেছে তার। অনুমান করলাম তার স্বামী বা পূর্ব প্রণয়ীর আমেরিকান হওয়াই স্বাভাবিক। এই সূত্রটা হাতে আসতেই গির্জার সেই সাধারণ চেহারার মানুষটি নজরে এলো। ফুলের তোড়া সেই তুলে দিয়েছিল। তারপর থেকেই ভদ্রমহিলার মনের পরিবর্তন ঘটে যায়। ঘরে ফিরেই বাপের বাড়ির ঝিয়ের সঙ্গে সবার আগে কথা বললেন। লর্ড মশাই শুনতে পেলেন জাম্পিং এবং ক্লেম কথাটা, কিন্তু মানে কিছু বুঝতে পারেননি। আমেরিকার খনি অঞ্চলের দেহাতি ভাষায় এই কথাটার মানে হলো যার দাবি আগে সেই আগে নেবে। এরপর আর কোনো কিছুই ঘোলাটে থাকবার কথা নয়। উঠে পড়ে লাগলাম ঠিকানা জোগাড় করবার জন্য। এ ব্যাপারে লেস্ট্রেড আমাকে সাহায্য করেছে। যদিও সেটা নিতান্তই আকস্মিক ঘটনা, তবুও ওর কাছ থেকে সূত্রটা পাওয়া না গেলে আমি খুবই সমস্যার মধ্যে পড়তাম। ও যে চিরকুটটা দেখালো, ওর পেছনে লেখা খরচের হিসেব দেখে বুঝলাম কোন হোটেলের বিল। কিন্তু খাবার দাবার আর ঘর ভাড়ার খরচটা খুবই চড়া। বড়সড় হোটেল ছাড়া অমন হবার কথা নয়। নামের আদ্যাক্ষরও পাওয়া গেছিল চিরকুটে, ফলে ভদ্রলোকের পাত্তা করতে আর কোনো বাধাই থাকলো না। খুবই কৌতূহলোদ্দীপক মামলা যাই বলো, তবে লর্ড সাইমন কিন্তু শেষ পর্যন্ত মোটেই ভালো ব্যবহার করতে পারলেন না। ব্যাপারটাকে সহজভাবে নিতে পারলে ভালো হতো। ভায়া, বউ আর যৌতুক একসঙ্গে হাতছাড়া হলে মন আর উদার থাকে না। লর্ড সাইমনের দোষ নেই, ভদ্রলোকে সেই দিক দিয়ে বিচার করা উচিত। যাক, অনেক হয়েছে, তুমি এবার শুয়ে পড়ো। আমি বরঞ্চ বেহালাটে নিয়ে একটু বসি। মনের নিরানন্দ ভাবটা না হলে কাটবে না সহজে। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব দি নোবেল ব্যাচেলর। শার্লক হোমসের চরিত্রে ইমরান, ওয়াটসনের চরিত্রে অশেষ রঞ্জন, লর্ড সাইমনের চরিত্রে শুভ্রাঞ্জন, লেডি সাইমনের চরিত্রে শর্মিষ্ঠা, ইন্সপেক্টর ল্যাস্ট্রেডের চরিত্রে দেবব্রত, মিস্টার মোল্টনের চরিত্রে বিনয়। পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিকশন স্টোরিজ।